শোনা যাচ্ছে না, গন্ডগোল পাবে। নমস্কার। আজ চতুর্দশ পর্বের উজ্জীবন চর্চার আলোচনা সভায় সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উজ্জীবন চর্চার আজকের বিষয় হলিস্টিক ডেভেলপমেন্ট ও হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সার্বিক বিকাশ ও সার্বিক প্রগতি নিদর্শনপত্র। আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়েছি মাননীয় মহারাজ স্বামী বেদনিষ্ঠানন্দ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। আমাদের সঙ্গে আছেন ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। শ্রীমতী ডক্টর আইভি সরকার, প্রধান শিক্ষিকা, শ্রীরামপুর গার্লস স্কুল। শ্রীমতী মনীষা ভট্টাচার্য, সত্যরঞ্জন খাস্তগির শিশু ও প্রাথমিক বিদ্যালয়। আমরা জানি বিদ্যালয় জীবনে শিক্ষার্থীর সার্বিক বিকাশ শিক্ষা ব্যবস্থাপনার চরমতম লক্ষ্য। তাই সার্বিক অগ্রগতি ও বিকাশ এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন মাননীয় মহারাজ শ্রীমৎ স্বামী বেদনিষ্ঠানন্দ মহারাজ। আমরা তার কাছে যাব, তার কাছে শুনব বিদ্যালয় জীবনে শিক্ষার্থীর সার্বিক বিকাশ কোন কোন ক্ষেত্রে বহমান এবং প্রকাশমান হলে ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীর শিক্ষা পূর্ণতা লাভ করে এবং সার্থক মানুষ হয়ে উঠতে পারে।
নমস্কার। একটি প্রার্থনা দিয়ে আরম্ভ করব। এই প্রার্থনা আমাদের ভারতবর্ষে বৈদিক যুগ থেকে যখনই শিক্ষক এবং শিষ্যরা জ্ঞানের আদান প্রদানের জন্য তারা একত্র হয়েছেন, তখন থেকে এই প্রার্থনা একত্রে করা হয়েছে। ঋগ্বেদে মন্ত্র আছে, সেই মন্ত্র উচ্চারণ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষক বিভাগের দ্বারা আয়োজিত এই ওয়েবিনারে আজকের বিষয় হলো সার্বিক বিকাশ ছাত্র এবং ছাত্রীদের। স্বামী বিবেকানন্দের যে ভাবনা রয়েছে তার দ্বারা প্রেরিত হয়ে রামকৃষ্ণ মিশন প্রায় 125 বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ে শিক্ষা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মে যে সার্বিক বিকাশ রয়েছে তা নিয়ে কাজ করে চলেছেন। তার থেকে কিছু কথা এই ওয়েবিনারে বলতে চাইব। স্বামী বিবেকানন্দ বলছেন যে বিদ্যা একটি মানুষকে তৈরি করে, তাই সেই বিদ্যার যে সার্থকতা রয়েছে তা তখনই প্রমাণিত হবে যখন সেই মানুষের সম্পূর্ণভাবে তার বিকাশ হবে। তাই আমাদের এই বিদ্যালয়, এই শিক্ষা বিভাগ এবং আমাদের সকলের যে প্রচেষ্টা রয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা, তা তখনই সফল হবে যখন ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক বিকাশ হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, A human being is made of head, heart and hand. মস্তিষ্ক, হৃদয় এবং হস্ত দিয়ে একটি মানুষ তৈরি হয়। The faculty of thinking, the faculty of feeling and the faculty of doing, এই তিনটি নিয়েই যখন সম্পূর্ণরূপে মানুষের মধ্যে বিকাশ হয় তখনই তাকে আমরা সার্বিক বিকাশ বলতে পারি। এই দৃষ্টি দিয়ে যখন বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে আমরা দৃষ্টি দিই তখন বলাই বাহুল্য কিছুটা আমাদের হতাশ হতে হয়। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, বিশেষ করে আমাদের যে বিদ্যালয় শিক্ষা যে ব্যবস্থা রয়েছে তার মধ্যে অধিকাংশ বিষয় তা পুস্তক নির্ভর। কিন্তু সেই পুস্তকগুলির মধ্যে যে জ্ঞানের আলোচনা করা হচ্ছে আমরা দেখব তা মানুষের জীবন, সমাজ, দেশ এবং সমগ্র যে বিশ্ব ব্যবস্থা রয়েছে তার সঙ্গে জড়িত। বিশেষ করে একজন ছাত্র বা ছাত্রী যখন সেই বিদ্যালয় ব্যবস্থার বাইরে আমাদের সমাজের মধ্যে আছে এবং আর 5 জনের মধ্যে একজন জীবনযাপন করে, তখন আমরা দেখি যে আমাদের বিদ্যালয় শিক্ষার অনেক কিছু তার থিওরিটিক্যাল হয়ে গেছে, প্র্যাকটিক্যাল হয়নি। যে প্র্যাকটিক্যাল নয় তা প্র্যাকটিস করা যায় না। তাই আমার মনে হয় যে সার্বিক বিকাশ জন্য ছাত্রদের যা কিছু শিক্ষা তাকে সম্পূর্ণভাবে এই প্র্যাকটিক্যাল দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে। কিছু বিষয়ে আমাদের পক্ষে পড়ানো হলো, শিক্ষক শিক্ষিকারা পড়ালেন, অনেক কিছু প্রশ্ন করা হলো এবং পরীক্ষা হওয়া হলো এবং তাতে তারা সফল হলেন, সেটি কিন্তু সফলতার একমাত্র মাপকাঠি। বিশেষ করে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় তা অনেক সময় ছাত্রছাত্রী যে পারিবারিক জীবন রয়েছে, সামাজিক জীবন রয়েছে, যে রাষ্ট্রীয় জীবন রয়েছে এবং এই বিশ্বের আমাদের ভারতবর্ষ এখন সমগ্র বিশ্বের একটি বিশিষ্ট দেশ।
কিন্তু ভারতের যে শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমাদের অবাক হতে হয় যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ইকোলজিক্যাল লিভিং এ কোনো আলোচনাই গভীর ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার এই জিনিসগুলো আলোচনা করা হয়, তখন এগুলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়ে যায়। ছাত্রছাত্রীরা যখন দেখেন এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তখন যেন এগুলোকে তারা কিছুটা পূর্ণতা দেন, সম্পূর্ণ গুরুত্ব দেন না, এবং তারা বুঝতে পারেন যে মূল শিক্ষা ব্যবস্থা থেকে এটি একটু আলাদা। তাই আমার মনে হয় সার্বিক যে কথাগুলি আমরা আমাদের ব্যবস্থা আলোচনা করছি না, সেগুলো আমাদের মধ্যে আনতে হবে। অন্য বিষয়গুলি যেমন করে পড়ানো হচ্ছে, ঠিক তেমন এই সার্বিক বিকাশের অন্যান্য সমস্ত কিছু আমাদের ব্যবস্থার মধ্যে আনতে হবে। বর্তমান যে ছাত্র প্রজন্ম রয়েছে, আগের মতন একাগ্রতা নেই। আমাদের প্রজন্মে যে রয়েছে মোবাইল, তাই সার্বিক বিকাশের আমাদের শিক্ষাকে বইয়ের থেকে আরো করে আরো করতে হবে, আরো করতে হবে, আর করতে হবে। এবং এই সমস্ত কিছু দায়িত্ব কারা নেবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের শিক্ষক তারাই নিতে পারে। এই জন্য আমরা এই যে সার্বিক বিকাশে চলছি, এটি আমরা ভবিষ্যৎ দায়িত্ব আমাদের শিক্ষকদের। স্বামীজি বলেছেন, এডুকেশন perfection which is already in man. বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন বাইরের জ্ঞানকে আমাদের অন্তরে নিয়ে আসার প্রয়াস, কিন্তু আমাদের শাস্ত্রে, আমাদের ভারতীয় যে জ্ঞান পরম্পরা রয়েছে, তাতে মানুষের যে পূর্ণতার কথা বলা হয়েছে, যে আত্মার কথা বলা হয়েছে, এই কথাগুলি আমাদের বর্তমান ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকটাই অনুপস্থিত। এই সমস্ত প্রয়াসগুলি আমি করি, তাহলে আমি নিশ্চিত এর নিকট ভবিষ্যতেই আমাদের এই প্রয়াস সফলতা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের যে সার্বিক তার সফলতা হবে। অবশেষে শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও মা সরস্বতীর কাছে আন্তরিক প্রার্থনা করি যে আজকের এই ওয়েবিনার যেন সফল হয় এবং আপনাদের সকলের এই যে প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে সার্বিকভাবে বিকশিত করা, তার যেন সম্পূর্ণভাবে সার্থক হয়। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ মহারাজ, আপনাকে প্রণাম। সার্বিক বিকাশের বিভিন্ন ক্ষেত্র এবং আপনার শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আমাদের এই সার্বিক বিকাশ ও তার প্রগতি নিদর্শন পত্রের প্রস্তাবনা আগামী শিক্ষাবর্ষ থেকে যার নতুনভাবে সূচনা হতে চলেছে তা সার্থক হয়ে উঠুক। আমরা উজ্জীবন চর্চার এই অংশে সার্বিক বিকাশ সম্পর্কে জানলাম পূজনীয় মহারাজ স্বামী বেদনিষ্ঠানন্দের কাছে। মোটামুটি 9 ধরনের কম্পোনেন্টের সার্বিক সুষ্ঠু বিকাশমান অবস্থা যদি আমাদের এই শিখন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, তাহলে এই সার্বিক বিকাশ হয়ে চলবে বলে ধরে নেওয়া যায় এবং তার ভিত্তিতে প্রগতি নিদর্শন পত্রের বিভিন্ন অংশে শিক্ষার্থীর সম্পর্কে বিভিন্ন স্কোর, গ্রেড এবং কোয়ালিটেটিভ স্টেটমেন্ট লেখা যায়। তো আমরা একটু দেখে নেব আমাদের স্কুল কারিকুলাম যা আমাদের স্কুলে আছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, সেই কারিকুলামের বিভিন্ন অংশে এই হলিস্টিক ডেভেলপমেন্টের বিভিন্ন মাত্রাগুলি কেমনভাবে সম্পৃক্ত অবস্থায় আছে আমরা জানি, আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর আইভি সরকার। ডক্টর আইভি সরকার ম্যাডাম শ্রীরামপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। আমরা ম্যাডামের কাছে আসব
অলরাউন্ড ডেভেলপমেন্ট ইন স্কুল কারিকুলাম সম্পর্কে ম্যাডাম বলবেন। অলরাউন্ড ডেভেলপমেন্ট ইন স্কুল কারিকুলাম সম্পর্কে ডক্টর আইভি সরকার ম্যাডাম বলবেন, আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ স্যারকে। বিদ্যালয় কারিকুলামে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি কোনো একটি ছাত্র বা ছাত্রীর সর্বাঙ্গীন বিকাশ বা হলিস্টিক ডেভেলপমেন্ট বিয়ন্ড দ্য একাডেমিক্স। আমাদের বিদ্যালয় কারিকুলাম সেখানে কিন্তু একটি মাল্টিপোলার প্রসেস রয়েছে, যার লক্ষ্য হচ্ছে কোনো শিক্ষার্থীর ওভারঅল ওয়েলবিংটাকে স্থাপন করা বা এস্টাবলিশ করা, যেখানে শুধুমাত্র এই 21st সেঞ্চুরিতে এসে একটি ছাত্র বা ছাত্রী শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের দিকে দেখলে চলবে না, তার সাথে সাথে দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বাগ্মিতার বিকাশ বা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, এস্থেটিক সৃজনশীলতার বিকাশ, নান্দনিকতার বিকাশ, ভাবাবেগের বিকাশ, রুচিবোধের বিকাশ এবং সাংস্কৃতিক বিকাশ, সমাজ চেতনাবোধের বিকাশ, ধর্মীয় এবং তার সাথে সাথে নৈতিক বিকাশ, এই ক্ষেত্রগুলিকে আমরা যতক্ষণ না ডেভেলপ করতে পাচ্ছি বা প্রমোট করতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ পরিপূর্ণতা লাভ করবে না। আমরা ধরা যাক একটি ছাত্র বা একটি ছাত্রী, সে তার খুব মাথার যন্ত্রণা করেছে, তো খুব মাথার যন্ত্রণায় সে কি তখন কোনো একটি বিষয়ে, যদি ধরি ইতিহাস, তখন কি তার ইন্টারেস্ট লাগবে? ততটা নয়, তার হয়তো পড়তে ইচ্ছা করবে না। আবার সে সেদিন খুব ক্লান্ত, তাহলে সেই খুব ক্লান্ত দেহে মনে সে কি তখন কোনো জটিল অঙ্কের সমস্যা মানে জটিল অঙ্ক সমাধান করতে তার মনোসংযোগ আসবে না। তাহলে কি দরকার? এই বৌদ্ধিক বিকাশকে স্ট্রেনথেন করবার জন্য একটা সুস্থ শরীর, একটা হেলদি বডি, একটা স্পিরিটেড মাইন্ড, একটা রেজুভিনেটেড মাইন্ড বা একটা প্রফুল্ল মন, একটা আনন্দযুক্ত মন এবং একটা অনুপ্রাণিত মোটিভেটেড আত্মা বা সোল। অনুপ্রাণিত সেটা দেবে আমাদের বিদ্যালয়ের কারিকুলাম, তাই জন্যই হতে হবে, সেখানে থাকতে হবে আনন্দ পরিসর। সেই আনন্দ পরিসরে কিন্তু একটি শিক্ষার্থীকে মোটিভেটেড করে তুলবে, অনুপ্রাণিত উৎসাহিত করে তুলবে এবং সেটাই অ্যাকচুয়ালি তাকে তার যে বৌদ্ধিক বিকাশ সেখানে সহায়ক হবে। তাই আমরা দেখতে পেলাম যে বাকি যে ক্ষেত্রগুলো বললাম সেই ক্ষেত্রগুলো ডেভেলপ করলে, সেগুলো সংহতি সাধন হলে, তাহলেই কিন্তু ইট উইল পেভ দ্য ওয়ে ফর হারমোনিস্টিক অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড। এবং আমাদের যে হলিস্টিক ডেভেলপমেন্ট, এই হলিস্টিক ডেভেলপমেন্টকে লক্ষ্য রেখেই আমাদের বিদ্যালয় কারিকুলামে সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ের কন্টেন্টকে সাজানো হয়েছে, টেক্সটের কন্টেন্টকে সাজানো হয়েছে। যেমন ধরা যাক আমাদের ওই হেরিটেজকে মাথায় রেখে ইতিহাসের লেসন্সগুলো করা আছে। লজিক্যাল ডেভেলপমেন্টকে লক্ষ্য রেখেই কিন্তু জোর দেওয়া হয়েছে যে অঙ্ক শুধুমাত্র কষা নয়, তার থেকে অপেক্ষা মানে অঙ্ক গঠন করার দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে। আবার আমরা যদি দেখি যে ওয়েলবিং এবং এনভায়রনমেন্ট বা পরিবেশের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের লাইফ সায়েন্সে চ্যাপ্টার্স রাখা হয়েছে, সেভাবেই সাজানো হয়েছে। এবং ডিফারেন্ট ভ্যালুজ আর এমবেডেড ইন ডিফারেন্ট টেক্সট ইন দ্য ল্যাঙ্গুয়েজ বুকস। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি একটা অলরাউন্ড ডেভেলপমেন্টকে মাথায় রেখেই মাল্টিপোলার প্রসেসের দ্বারাই কিন্তু আমাদের কারিকুলাম, বিদ্যালয় কারিকুলাম কিন্তু গঠিত। নাও হোয়াট আর দ্য ওয়েজ টু প্রমোট অলরাউন্ড ডেভেলপমেন্ট থ্রু স্কুল কারিকুলাম? অবশ্যই প্রথমেই দরকার হচ্ছে র্যাপঅ্যারাউন্ড সাপোর্ট, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট, যেই এনভায়রনমেন্টটা যে কোনো শিক্ষার্থীর একাডেমিক এবং নন একাডেমিক যে নিডস আছে সেটাকে ফুলফিল করতে সহায়ক হবে। সেখানে সুযোগ থাকতে হবে ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিজের, যেমন স্পোর্টস, মিউজিক, ডান্স, ড্রামা, ডিবেট, যার থেকে তার শৈল্পিক মনের বিকাশ ঘটবে, তার সাংস্কৃতিক মননের বৃদ্ধি ঘটবে এবং কি হবে দৈহিক বিকাশ ঘটবে এবং তার পুরো মস্তিষ্কের ওভারঅল ডেভেলপমেন্ট পসিবল হবে এই সমস্ত অ্যাক্টিভিটিসের দ্বারা। আমাদের কারিকুলাম এরকমই রয়েছে যেখানে কিন্তু আমাদের এনকারেজ করতে হবে বিদ্যালয়গুলিকে কমিউনিটি সার্ভিসেস, যেখানে ডিরেক্টলি মানে লিঙ্কিং উইথ দ্য কমিউনিটি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু আমরা জানি লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি অ্যান্ড লার্নিং টু লিভ টুগেদার। তো এই কমিউনিটির সাথে লিঙ্ক করাটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বহু বিদ্যালয় আছে যেখানে তার বাগ্মিতার বিকাশ ঘটবে, ডিবেট হতে পারে, রোল প্লে হতে পারে, ইলোকিউশন হতে পারে, রিসাইটেশন হতে পারে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইন্ড অ্যান্ড বডি কানেকশন, দেহ মনের সংযোগ, তার যে হারমোনি সেটা খুব দরকার।
বিকজ সেটাই কিন্তু একজনকে আত্মসচেতন বানাবে, তাকে সেলফ রিলায়েন্ট করবে, তাকে সেলফ ডিপেন্ডেন্ট করবে, তাকে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে। এটা যোগার দ্বারায়, মেডিটেশনের দ্বারায় কিন্তু আমরা দেখেছি কারিকুলামে রাখা রয়েছে। আর বৌদ্ধিক বিকাশেরও কিন্তু আরো অপরচুনিটিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, গ্রুপ ডিসকাশন, প্রজেক্ট বেসড লার্নিং। আর আরেকটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হয়, মানে এই সময়তে, সেটা হচ্ছে যে অপটিমিস্টিক এনভায়রনমেন্ট, একটা খুব হোপফুল এনভায়রনমেন্ট, কিন্তু খুব সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট লাগবে আমাদের শিক্ষার্থীদের ভাবাবেগের বিকাশের জায়গাটাকে ধরতে। ইমোশনাল ডেভেলপমেন্টটা কিন্তু এই সময় খুব ইম্পর্টেন্ট। ওদের ভাবাবেগটা, ওদের ইমোশনস গুলোকে কন্ট্রোল করা, ঠিক করে চ্যানেলাইজ করা, যাতে ঠিক করে তারা প্রকাশ করতে পারে, এবং সেই সাপোর্টিভ এনভায়রনমেন্ট দরকার যাতে ওদের ভেতরে যে বটলড আপ অ্যাংগুইশ হতে পারে, ডিপ্রেশন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, অ্যাংজাইটি হতে পারে, সেটা যেন তারা ওপেনলি বলতে পারে, ডিসকাস করতে পারে, শেয়ার করতে পারে। আমাদের আরটিইতে বলা আছে আ চাইল্ড শুড বি এবল টু স্পিক উইদাউট ফিয়ার, তো অ্যাংজাইটি, তো সেখানে আমাদের সেই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, যেখানে থাকতে পারে ওপেন ডায়ালগস উইথ দ্য টিচার বা পিয়ার সাপোর্ট গ্রুপ, যেখানে টিচারকে হয়ে উঠতে হবে ফ্রেন্ড ফিলোসফার গাইডের অবশ্যই সেই ফ্রেন্ড, যেখানে ছাত্রী মন খুলে তার কথা, তার আশঙ্কা, তার অ্যাংজাইটিটাকে বলতে পারে। আমাদের সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর নির্মিত যেই স্কুল কারিকুলাম, বিদ্যালয় কারিকুলাম, সেটা যে গাইডেড কারিকুলাম, সেখানে কিন্তু বিভিন্ন পলিসিস, বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর কথা বলা আছে দ্যাট দ্য স্কুল ক্যান আন্ডারটেক। তার মধ্যে একটা হচ্ছে হাউস সিস্টেম, ফরমেশন অফ হাউস সিস্টেম, যেটা 2024 সাল থেকেই শুরু হয়েছে আমাদের প্রত্যেকটি বিদ্যালয় পশ্চিমবঙ্গে। এই হাউস সিস্টেমের মধ্যে কি হয় না, আমরা সমস্ত ছাত্রছাত্রীকে বিভিন্ন হাউসের মধ্যে আমরা বিভিন্ন হাউসে বিভক্ত করছি। এর থেকে লিডারশিপ স্কিল যেরকম বাড়ছে, শৃঙ্খলা বোধ সেরকম বাড়ছে, আবার টিম রেসপন্সিবিলিটি বা গ্রুপ রেসপন্সিবিলিটিও কিন্তু জেনারেট করছে, টিম স্পিরিট জেনারেট করছে। যেমন ধরা যাক কোনো একটি ছাত্রী, সে হয়তো 100 টাকা পেয়ে এসে জমা দিল শিক্ষিকার কাছে, তখন তাকে বলা যেতে পারে যে সৌমক্ষী ঘোষ অফ ক্লাস 7, হ্যাঁ, সে 100 টাকা কুড়িয়ে পেয়েছে, সে বিলংস টু ইয়েলো হাউস, সো ইয়েলো হাউস উইল আর্ন 2 marks, মানে 2 points ফর গুড কন্ডাক্ট। এবং সেখানে দেখবো যে শুধু সৌমক্ষীতে আনন্দিত হবে, সন্তুষ্ট হবে বা প্রাউড ফিল করবে তা নয়, তার এন্টায়ার টিম, পুরো স্কুলের এন্টায়ার ইয়েলো হাউস উইল ক্ল্যাপ এন্ড চিয়ার ফর হার। দিস ইজ দ্য সেন্স অফ belonging to a group, belonging to a team, এখান থেকে টিম স্পিরিট বাড়াবে। তো আমাদের হাউস সিস্টেম অলরেডি পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে হয়েছে, এবং সেভাবে আরো নানা রকম থ্রু আউট দ্য ইয়ার নানা রকম স্বাস্থ্যকর হেলদি কম্পিটিশনস এর মাধ্যমে আমরা কিন্তু হাউস সিস্টেমটাকে একদম পিনাকল পিকে নিয়ে যেতে পারি। এবার এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়াস ক্লাবস বিভিন্ন বিদ্যালয়ে রয়েছে। ইকো ক্লাব, পরিবেশ সচেতনতার জন্য, যেটা আমাদের এই 21st সেঞ্চুরিতে খুব দরকার। কুইজ অ্যান্ড ডিবেট ক্লাব, আবার সেই কমিউনিকেশন, ইন্টারঅ্যাক্টিভ এক্সপ্রেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। ইন্টারাক্ট ক্লাব, যার মাধ্যমে আমরা কমিউনিটির কাছাকাছি পৌঁছে যাব, মানুষের কাছাকাছি পৌঁছে যাব। অনেকেই আছে যে আমরা চাইল্ড লেবার, স্লাম এরিয়াজে যে ভিজিট করতে পারি, তো সেরকম ভাবে ইন্টারাক্ট ক্লাব কিন্তু বা অন্যান্য কমিউনিটি প্রোগ্রাম, যেমন ওই ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এই বিভিন্ন ধরনের ক্যাম্প, সেটাও কিন্তু ইন্টারাক্ট ক্লাবরা আন্ডারটেক করছে। কন্যাশ্রী ক্লাব, এটা আমাদের খুব গর্বের একটি ক্লাব, এবং প্রতি বিদ্যালয় যেখানে যেখানে ছাত্রীরা রয়েছেন সেখানে কন্যাশ্রী ক্লাব রয়েছে। নানা রকম অ্যাক্টিভিটিস তারা নিয়ে যাচ্ছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। ডিজিটাল ক্লাব, এটাও কিন্তু এখন এই ডিজিটাল এজে, এই ডিজিটাল লিটারেসির যুগে আমাদের ডিজিটাল ক্লাবের খুব প্রয়োজন, যেখানে ছাত্রীরা কিন্তু ডিজিটালি, যেখানে আমরা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ স্কুলিং বলছি, ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ক্লাসরুম বলছি, ব্লেন্ডেড সিস্টেম চলে আসছে, অনলাইন অফলাইন, সেখানে যদি আমরা প্রতি ক্লাসে 2 করে মেয়েকে ডিজিটাল লিডারের ব্যাচ দিয়ে আমরা তাকে যদি বলি যে ওদের যদি সেটিংটাকে শিখিয়ে দিই, আমরা দেখতে পেয়েছি যেখানে যেখানে হয়েছে, আমরা দেখতে পেয়েছি তারা টিচার্সদের আগে গিয়ে অ্যাডভান্স তারা সমস্ত কিছু সেট আপ করে দিচ্ছে খুব সহজে। তো এইভাবে আমরা ডিজিটাল ক্লাবটাকে জেনারেট করতে পারি, প্রমোট করতে পারি। ফিলাটেলি ক্লাব, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্লাব, যেটা বহু বিদ্যালয়ে রয়েছে। ডাক টিকিট, তার উপকারিতা, অনেক রকম স্কলারশিপ প্রোগ্রামও ওরা আন্ডারটেক করে। লিটারেরি ক্লাব, যেখানে সৃজনশীলতা, তাদের লেখা, সেটা বিভিন্নভাবে প্রকাশ পাবে এবং সেটাকে আমরা উৎসাহ প্রদান করব।
মিউজিক ক্লাব, ড্রামা ক্লাব, চেস ক্লাব, এই সবগুলোই কিন্তু আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য একটি ছাত্রীকে বা একটি ছাত্রকে সাহায্য করবে। আমাদের জানি আমরা শিশু সংসদ, সেটাও বিদ্যালয়ে আমাদের বহু বছর থেকে রয়েছে, সেটাকেও খুব ভালো করে মেনটেন করতে হবে বিদ্যালয়ে। ওয়ার্ল্ড ম্যাগাজিন, এই ওয়ার্ল্ড ম্যাগাজিনটার মধ্যেও কিন্তু তাদের লেখনী ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তাদের লেখনীগুলো প্রকাশ করা যেতে পারে, সেটা তারা যেরকম উৎসাহিত হবে, হ্যাঁ, সেরকম বাকিদেরকেও তারা উৎসাহিত করবে। আনন্দ পরিসরটা আমাদের আনন্দ পরিসরের মাধ্যমে কিন্তু কুইজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমরা নিচ্ছি। অবজারভেশন অফ গ্রাজুয়েশন সেরেমনি, এটা বছরের প্রথমেই যখন তারা নতুন ক্লাসে উঠছে তখন তাদেরকে আমরা ফেলিসিটেটের মাধ্যমে কিন্তু সেই ফিলিং অফ বিং ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই গ্রাজুয়েশন সেরেমনির দ্বারা কিন্তু আমরা তাদেরকে কাইন্ড অফ ফেলিসিটেট করছি ছাত্রছাত্রীদেরকে। স্কাউট অ্যান্ড গাইডিং, এখানেও কিন্তু নানা রকম ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি, নানা রকম লিডারশিপ ট্রেনিং, হ্যাঁ, এবং ফিজিক্যাল ফিটনেস আর ফার্স্ট এড, ওই ধরনের ট্রেনিংও কিন্তু এই স্কাউট অ্যান্ড গাইড ক্যাম্পে দেওয়া হয়, যেটা খুব দরকার, মানে হেলথ ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। রাউন্ড দ্য ইয়ার আমাদের সারা বছর ধরে নানা রকম স্কলাস্টিক, নন স্কলাস্টিক অ্যাক্টিভিটিস চলছে, হ্যাঁ, সেগুলো আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে রাখা উচিত এবং সময় সময় যেগুলো আমাদের শিক্ষা দপ্তর থেকে বা সমগ্র শিক্ষা মিশন থেকে নানা রকম অ্যাক্টিভিটিস আন্ডারটেক করা হয়, সেগুলোকেও কিন্তু আমরা দেখেছি বৌদ্ধিক বিকাশের জন্য এবং অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং খুবই প্রয়োজনীয়। এছাড়াও বিদ্যালয়গুলি যেটি অ্যারেঞ্জ করতে পারে নানা রকম ওয়ার্কশপ, সেমিনার্স, ফেয়ার, এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন হয়, আবার অন্যান্য বিভিন্ন বিষয় এক্সিবিশন হয়, সেটা মিউজিকের উপর হতে পারে, ইতিহাসের উপর হতে পারে, ভূগোলের উপর হতে পারে, পলিটিক্যাল সায়েন্সের উপর হতে পারে, আমরা বিভিন্ন সাবজেক্ট, ম্যাথমেটিক্সের উপর এক্সিবিশন হয়। তো এই এক্সিবিশনগুলো কিন্তু ওদের ওই হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস দেবে অন দ্য ফান্ডামেন্টালস অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, এবং বিভিন্ন সেমিনার যেটা যুগোপযোগী এবং কারেন্ট টপিকস, তার উপরে আমরা সেমিনার এবং ওয়ার্কশপস করেও কিন্তু আমার ছাত্রছাত্রীদেরকে আমরা গাইড করতে পারি এবং তার অলরাউন্ড ডেভেলপমেন্টকে আমরা সাপোর্ট করতে পারি। নানা রকম ক্যাম্প অর্গানাইজ করা হয়, যেমন সরকার থেকেই করা হয়েছিল আমাদের বাঘিনী ক্যাম্প ফর সেলফ ডিফেন্স, এবং এছাড়াও সুযোগ থাকতে হবে, সুযোগ রাখতে হবে এবং সুযোগের সৎ ব্যবহার করতে হবে, যে যখন যেই স্কোপগুলো আসবে বিদ্যালয় স্তরে, ব্লক লেভেলে, মিউনিসিপ্যালিটি লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়, যেমন কলা উৎসব হলো, সে এরকম ধরনের বিভিন্ন প্রতিযোগিতাতে কিন্তু, তারপরে মক পার্লামেন্ট, এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে হবে অংশগ্রহণ করার জন্য, যাতে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট সম্ভব হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমি বিদ্যালয়ের প্রধান হয়ে দেখেছি যে, বা আমার অনেক সময় কোনো ক্ষেত্রে হয়তো মনে করেন যে না, শুধু পড়াশোনাটা না করে এগুলো করতে গেলে হয়তো বেশ কিছুটা সময় নষ্ট হবে। যারা এরকম ভাবেন বা যেই ছাত্রীরা ভাবো, তাদের উদ্দেশ্যে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে, একটা গ্রুপকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, জঙ্গলের বাঘ ভালো না চিড়িয়াখানায় খাঁচার বাঘ ভালো? তারা বলেছিল দিদি জঙ্গলের বাঘ ভালো। তা আমি বললাম যে কেন? জঙ্গলের বাঘ তো তাকে কত কষ্ট করে শিকার করতে হয়, তাকে সেরকম দেখো কিরকম ঝড় ঝঞ্ঝা ওয়েদার, ইনক্লিমেন্ট ওয়েদার, সবকিছু তাকে ফেস করতে হবে, এবং তাকে তার খাদ্যের কোনো সুরক্ষিত, এই খাদ্যের ক্ষেত্রেও তার সুরক্ষা নেই, কারণ খাবার পাবে কি না পাবে, হ্যাঁ, বাসস্থানে সুরক্ষিত নয়। কিন্তু একজন যে চিড়িয়াখানার বাঘ, সে কি করতে পারে না, তার তো সময় মতন খাবার পাবে, সময় মতন তাকে স্নান করিয়ে দেওয়া হবে, কোনো রকম আক্রমণের ভয় নেই, কোনো ইনক্লিমেন্ট ওয়েদার বা অ্যাডভার্স ওয়েদার বা আবহাওয়ার শিকার তাকে হতে হবে না। তাও দিদি জঙ্গলের বাঘ ভালো। তাহলে জঙ্গলের বাঘ ভালো কেন? কারণ জঙ্গলের বাঘ লড়াই করতে জানে, জঙ্গলের বাঘ ক্রাইসিস হ্যান্ডেল করতে জানে, জঙ্গলের বাঘের স্ট্রেংথ আছে, জঙ্গলের বাঘের স্বাধীনতা আছে, জঙ্গলের বাঘ যে কোনো সমস্যা, ঝড় ঝঞ্ঝা যদি আসে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে সে সমস্যার সমাধান করে সে এগিয়ে যেতে পারবে। তো সেই কারণে আমাদের জানতে হবে যে এই 21st সেঞ্চুরিতে আমাদের লাইফ স্কিলস গুলোকে ডেভেলপ করার জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সো উইল হ্যাভ টু গেইন দ্য স্ট্রেংথ লাইক ওই টাইগার ইন দ্য জঙ্গল। সো উইল হ্যাভ টু কমব্যাট, আমরা ক্রাইসিসকে ফেস করব, ক্রাইসিসকে কমব্যাট করব, ক্রাইসিসকে ওভারকাম করব। এইভাবেই তোমাদেরকে তৈরি হতে হবে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করতে হবে। অবশেষে বলি যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে লার্নিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, লার্নিং থ্রু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লার্নিং ফর দ্য এনভায়রনমেন্ট,
এটা কিন্তু মাথায় রেখে লক্ষ্য করে চলতে হবে, এবং তাহলেই কিন্তু একজন ছাত্র বা একজন ছাত্রী তারা কিন্তু সত্যিকারের রেসপন্সিবল, দায়িত্বশীল, কন্ট্রিবিউটিভ গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে পারবে। নমস্কার। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল আমাদের ইন্ধন দেয় না, অগ্নি দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। ঠিক তেমনি সার্বিক বিকাশের এই বহুমুখী ক্ষেত্রগুলি কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, ইমোশনাল, এথিক্যাল, মোরাল, ইনওয়ার্ড ডেভেলপমেন্ট আমরা একটু একটু করে দেখব। আর মনে রাখবো জ্যাক ডেলটস রিপোর্ট লার্নিং দ্য ট্রেজার উইদিনে উল্লেখ রাখা 4টি 4 পিলার্স অফ এডুকেশনের কথা। লার্নিং টু নো, কগনিটিভ, লার্নিং টু ডু, সাইকোমোটর, লার্নিং টু লিভ টুগেদার, সোশিও ইমোশনাল, লার্নিং টু বি আ কমপ্লিট ম্যান। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে সার্বিক প্রগতি নিদর্শন পত্রে যে 7টি অংশ আছে তার প্রথম অংশটি বায়োডেটা, দ্বিতীয় অংশ ইনফরমেশন রিগার্ডিং ফর্মেটিভ ইভ্যালুয়েশন, তৃতীয় অংশ ইনফরমেশন রিগার্ডিং সামেটিভ ইভ্যালুয়েশন। এই দুটি ক্ষেত্রেই স্কোর বসানোর ব্যবস্থা হয়েছে। চতুর্থ যে অংশটি রয়েছে তা লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে তার নিজের ইনার আই দিয়ে যা দেখবেন তার ভিত্তিতে কিছু আকর্ষণীয় স্টেটমেন্ট বা তথ্য লিখতে পারবেন। পরবর্তী যে অংশ আছে তা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, শিক্ষার সার্বিক লক্ষ্যকে সুনিশ্চিত করবে, কেমনভাবে শারীরবৃত্তীয় এবং মানসিক বিকাশ তার বৌদ্ধিক বিকাশকে সমর্থন করে এবং পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়। আর একদম শেষে আমরা পাবো 21st সেঞ্চুরি স্কিলস, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড স্কিলস। 15টি এমন লাইফ স্কিলসকে এখানে স্থান দেওয়া হয়েছে। আমরা এই সংক্রান্ত আলোচনা শুনে নেব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। 21st সেঞ্চুরি, দি চ্যালেঞ্জিং সিচুয়েশন। অত্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যে। লক্ষ্য মানবিকতার বিকাশ, সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্ব আসলে 3টি ক্ষেত্র। শিক্ষার্থী কি চিন্তা করলো, থিঙ্কিং, কি অনুভব করলো, ফিলিং, এবং সে শেষ পর্যন্ত কি উৎপাদন করলো, প্রডিউসিং। অর্থাৎ তার চিন্তনের সঙ্গে যুক্ত তার হেড, তার মনোভাবের সঙ্গে যুক্ত তার হার্ট, এবং তার প্রকাশের সঙ্গে যুক্ত তার হ্যান্ড। হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, এই 3টির যদি একই সাথে বিকাশ ঘটে তবেই তার ব্যক্তিত্ব পূর্ণতার মাত্রায় পৌঁছয়, অর্থাৎ এগিয়ে চলে 4র্থ ডাইমেনশনের দিকে, হেলথ অ্যান্ড ওয়েলবিং, স্বাস্থ্য ও সুস্থতা। 21st সেঞ্চুরিতে একটি শিশুকে টিকে থাকতে হলে তার এই 4টি ডাইমেনশনেরই সমানভাবে বিকাশ প্রয়োজন। এই বিকাশ আমরা মাপব কি দিয়ে? বিকাশ মাপার 3টি ক্ষেত্র এই সার্বিক প্রগতি নিদর্শন পত্রে রয়েছে। একটি প্রথাগত, মার্কস; দ্বিতীয়টি অভিনব, গুণগত মন্তব্য লেখা, কোয়ালিটেটিভ স্টেটমেন্ট; এবং তৃতীয়টি উৎকর্ষতার সর্বোচ্চ ক্ষেত্র, গ্রেড। এই গ্রেড আনার জন্য আমরা তার পার্সোনালিটি ট্রেইট হিসেবে 15টি দক্ষতাকে আমরা এই সার্বিক প্রগতি নিদর্শন পত্রে স্থান দিয়েছি। এই উৎকর্ষতাগুলো কেমন? উৎকর্ষতাগুলো তার বৌদ্ধিক ক্ষেত্র অর্থাৎ কগনিটিভ,
তার মনোভাবের ক্ষেত্র এফেক্টিভ এবং তার কর্ম প্রদর্শনের ক্ষেত্র সাইকোমোটর, এই তিনটে ডোমেইনেই নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো একটি দক্ষতা যদি বিকশিত হয় তবে এই ক্ষেত্র 1, ক্ষেত্র 2, কখনো ক্ষেত্র 1 এবং 2 একসাথে এবং কখনো ক্ষেত্র 1, 2, 3 তিনটি একসাথে বিকশিত হতে পারে। আমরা দেখে নেই যে এই ক্ষেত্র বিকাশগুলো কিভাবে হয়। শিশু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে তার কানে নানান ধরনের শব্দের মূর্ছনা প্রবেশ করতে থাকে। শিশু অত্যন্ত মনোযোগী একজন শ্রোতা হয়ে ওঠে। তার প্রথম দক্ষতা লিসনিং স্কিল। সে খুব ভালো করে কথা শোনে, শোনার সময় তার মনোযোগ ক্রমশ বাড়ে এবং যিনি বক্তা তার কথায় কোনো বিঘ্ন তৈরি করেন না এবং কথা শেষ হলে তিনি তার পড়া বুঝে নেওয়ার জন্য উপযুক্ত প্রশ্ন করে। অ্যাক্টিভ লিসনিং হয়ে যাওয়ার পরেই তার মধ্যে কি হয়, পাশাপাশি বসে থাকা শিক্ষার্থী এবং শিক্ষক এবং অন্যান্য সমাজের অংশের সঙ্গে তার সংযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল তৈরি হয়। তিনি যেই অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে সমর্থ হলেন তার মনোভাবের বিকাশ হলো, অর্থাৎ কগনিটিভ ডোমেন থেকে শিক্ষার্থী অ্যাফেক্টিভ ডোমেনে প্রবেশ করলো। সংযোগ হওয়া মাত্রই তিনি অন্যের সমস্যা সম্পর্কে জানতে বুঝতে পারলেন এবং তার জীবনের ক্ষেত্রেও যদি একই সমস্যা উদয় হয় তবে তিনি কি মনোভাব প্রকাশ করবেন তার জন্য তার মধ্যে তৈরি হলো এমপ্যাথি স্কিল। এই এমপ্যাথি কি করে, সহযোগিতার হাত অন্যের দিকে বাড়িয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ কোঅপারেশন স্কিল। এই এমপ্যাথি এবং কোঅপারেশন দেখাতে গেলে শিক্ষার্থীর মধ্যে প্রথম যে দুটি দক্ষতার প্রকাশ হয়েছিল লিসনিং এবং কমিউনিকেশন, সেই দুটির এনরিচমেন্ট হয় এবং পঞ্চম একটি দক্ষতা তৈরি হয় কথোপকথন বা কনভারসেশন স্কিল। এই কনভারসেশন যত এগিয়ে থাকে, অচেনা অজানা দুটো ব্যক্তি পরস্পরের হাত ধরেন, অর্থাৎ ফ্রেন্ডশিপ স্কিল তৈরি হয়। এই ফ্রেন্ডশিপ এবং কোঅপারেশন সমস্যা সমাধানের রাস্তা বদলে দেয়। সপ্তম দক্ষতা প্রবলেম সলভিং স্কিল তৈরি হয়। এই প্রবলেম সলভিং কিন্তু শুধু নিজের বিষয় নয়, তার সামগ্রিক ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত সমস্যা রয়েছে, একাডেমিক এবং নন একাডেমিক, রিয়েল লাইফ প্রবলেম, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তার এই দক্ষতার রশ্মি ছড়িয়ে পড়ে। যেই দক্ষতা তার সমস্যা সমাধানের তার মধ্যে তৈরি হলো, সেই মুহূর্তে সে কি করে, যত রকমের চাপ তার কাছে আসে এই সমস্ত ধরনের চাপকে সে প্রতিহত করতে পারে, অর্থাৎ স্ট্রেস রেজিস্ট্যান্ট স্কিল তার মধ্যে ডেভেলপ করে, যাকে আমরা বলে থাকি স্ট্রেস কোপিং স্কিল। চাপ মোকাবেলা করার দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই শিক্ষার্থী সমাধানের রাস্তা খুঁজে পায়, সমাধানের পথে হাঁটা শুরু করে এবং গলি বা অন্ধকারের শেষে আলোর যে বিছানা রয়েছে সেই আলোর বিছানায় প্রবেশ করে, যা হলো তার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, ডিসিশন মেকিং স্কিল। এই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যদি তার উৎকর্ষ প্রমাণ করে তবে ওই শিক্ষার্থীর কাছে পরবর্তী স্তরে নানান সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরাপর শিক্ষার্থী বা সমাজের অন্যান্য মানুষজন ভিড় করে। সুতরাং এত ধরনের মানুষের সঙ্গে একজন শিক্ষার্থীকে সম্পর্ক স্থাপন করতে হলে এবং সম্পর্ককে বিকশিত করতে হলে তার মধ্যে আসে ইন্টারপার্সোনাল স্কিল। এই ইন্টারপার্সোনাল স্কিল তৈরি করে কমিউনিটি, সোসাইটি, স্টেট, নেশন এবং আমাদের টোটাল গ্লোব। ইন্টারপার্সোনাল স্কিল তার মধ্যে ডেভেলপ করলেই শিক্ষার্থী আস্তে আস্তে, এতদিন সে অন্যের নির্দেশ শুনে কাজ করে এসছিল, এবার সে নিজের ভেতরের নির্দেশ অন্যের মধ্যে ডিফিউজ করতে শুরু করে, অর্থাৎ সে প্ল্যান তৈরি করে, গোল সেট করে, চ্যালেঞ্জ অ্যাড্রেস করে, তার মধ্যে নমনীয়তা বৃদ্ধি পায় এবং সে একটা মাইলস্টোনে রিচ করার জন্য একটা স্টেপ এগিয়ে যায়, অর্থাৎ তার মধ্যে অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপ করলো। এখন এতগুলো কাজ একজন শিক্ষার্থী যখন করছেন তখন তার মধ্যে কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে, মোশন। এখন মোশনের আগে আমরা যদি একটা যোগ করে দেই
তা হয়ে যায় ইমোশন। বেগের আগে যেমন আ যোগ করলে আবেগ হয়, মোশনের আগে ই যোগ করলে ইমোশন হয়। সুতরাং গতি বৃদ্ধি পেয়ে শিক্ষার্থী যাতে উল্টে না পড়ে যেতে পারে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তাই তার আবেগ নিয়ন্ত্রণ করা দরকার এবং আবেগ এমনভাবে প্রকাশ করা দরকার যেন তার সমাজ তাকে অনুমোদন করে। সমাজের অনুমোদিত আবেগ প্রকাশ শিক্ষার্থীকে কি করে? দুটি অপরাপর উৎকর্ষের ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। একটি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, রেসপেক্ট স্কিল, এবং এমন কতগুলো জীবনের ক্ষেত্র যেখানে পা হড়কে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা থাকে, সেগুলোকে পরিহার করা, প্রতিহত করা। তার জন্য চতুর্দশতম স্কিল অ্যাসার্টিভ স্কিল বা পজিটিভ অ্যাটিচিউড। আমরা ড্রাগ অ্যাবিউসের কথা জানি কারিকুলামে, আমরা বুলিং এর কথা জানি, আমরা চাইল্ড ট্রাফিকিং এর কথা জানি, চাইল্ড লেবারের কথা জানি। জীবনের এই অন্ধকারময় দিকগুলো থেকে যদি আলোর দিকে উৎসারিত হতে হয়, তবে কিন্তু এই অ্যাসার্টিভ স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর পার্সোনালিটিতে তার বিভিন্ন চিহ্ন ফুটে উঠেছে যে সে 21st সেঞ্চুরির জন্য প্রস্তুত। 21st সেঞ্চুরি কি চায়? 21st সেঞ্চুরি গতিময়তার যুগ। সে সময় কমিয়ে আনতে চায় কাজের জন্য, শক্তির ব্যবহারকে রেশনাল করতে চায় এবং রিসোর্সের যাতে সাস্টেনেবল ইউজ হয়, সুস্থায়ী ব্যবহার হয়। এই তিনটি হচ্ছে 21st সেঞ্চুরির চাহিদা। তাই 21st সেঞ্চুরিতে আমাদের সামনে রয়েছে অসংখ্য অড সিচুয়েশন এবং লিস্ট অপরচুনিটি, খুব কম সুযোগ এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ নানা পরিবেশ। তাহলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের মধ্যে বেঁচে থাকা এবং কম সুযোগকে ব্যবহার করে এমপ্লয়াবিলিটি এবং লাইভলিহুডের দিকে এগিয়ে যেতে গেলে আমার প্রয়োজন ৫৫তম স্কিল, অর্থাৎ লিডারশিপ স্কিল। এই লিডারশিপ স্কিল হলো গাইডেন্স, মোটিভেশন, টাস্ক কমপ্লিশন। সুতরাং এগুলো যদি আমি অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমার পার্সোনালিটি কমপ্লিটলি ডেভেলপড হয়েছে এবং আমি 21st সেঞ্চুরিতে থ্রাইভ করার জন্য, সাস্টেন করার জন্য প্রস্তুত হয়েছি। আমাদের বিদ্যালয় কারিকুলামে আমরা 1 বছর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের পর আমরা বাচ্চার এই বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা স্পষ্টতই দেখতে পাবো তার নানান অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে। আমরা কি করব? তার গায়ে লেবেলিং করে দেব A, B, C এবং D, এই 4টি গ্রেড দিয়ে। কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো বাচ্চার মধ্যে কোনো স্কিল হয়তো এই বছর ডেভেলপ করেনি বা প্রকাশের ক্ষেত্র আমি তাকে প্রোভাইড করতে পারিনি। যদি পারতাম হয়তো এই স্কিলটিও তার মধ্যে প্রকাশিত হতো, কিন্তু পরের বছর সুযোগ রয়েছে, আমি তাকে এগিয়ে দেব, ক্ষেত্র তৈরি করব। কারণ আমরা জানি প্রত্যেক বাচ্চাই ইউনিক, সে কতগুলো ট্রেইট নিয়ে জন্মায় এবং অন্যের ট্রেইটের সঙ্গে তার নিজের ট্রেইটকে সে মিক্স করে, হাইব্রিডাইজ করে এবং ফাইনালি সে একটা কম্পাউন্ডেড স্টেটে বা যৌগিক অবস্থায় পৌঁছয়, যেখানে এই সব ধরনের উৎকর্ষতা প্রকাশ পেতে পারে একজন সম্পূর্ণ বাচ্চার ক্ষেত্রে। অর্থাৎ এই হোলিস্টিক চাইল্ড উইথ এ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ক্যান ম্যানিফেস্ট দি হোলিস্টিক ডেভেলপমেন্ট। আমরা এরপর তার সারা বছরের যে কার্যক্রম তার প্রকাশ দেখলাম তার দক্ষতা বিকাশের ক্ষেত্রে। এবার আমরা দেখব যে ক্লাসরুমে লার্নিং চলাকালীন তার যে বিহেভিয়ারের পরিবর্তন হচ্ছে, এই বিহেভিয়ারের পরিবর্তনগুলো কেমন ধরনের। বিহেভিয়ার বলতে আমরা বুঝি যে ক্লাসরুমে ঢোকার সময় অর্থাৎ তার এন্ট্রি এবং ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়া তার এক্সিট, এই এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটাই হচ্ছে তার বিহেভিয়ারাল চেঞ্জ। এই বিহেভিয়ারাল চেঞ্জকে ইনস্টিগেট করে কে? ইনস্টিগেট করে কগনিটিভ প্রসেস, অর্থাৎ বৌদ্ধিক শিখন পদ্ধতি। কগনিটিভ লার্নিং হলেই তার কিছু কিছু আত্মপ্রকাশ হয়, অর্থাৎ আউটকাম হয়। এই আউটকামগুলো কি ধরনের? এই আউটকামগুলো নানা ধরনের হতে পারে। প্রথম আউটকাম হতে পারে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, গুড এবং ব্যাড,
স্ট্রেংথ এবং উইকনেস, থটস, ফিলিং, ভ্যালু, বিলিফ এবং চেঞ্জ, এগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারা। দ্বিতীয় কি হতে পারে? কমিউনিকেশন, সংযোগ দক্ষতা। এই কমিউনিকেশনই একটি বাচ্চাকে ফিয়ার, ট্রমা এবং অ্যাংজাইটি থেকে মুক্তি দিতে পারে, তাকে কমপ্লিট চাইল্ডে কনভার্ট করতে পারে, তার মধ্যে কংক্রিট আইডিয়া ম্যানিফেস্ট করার সুযোগ দিতে পারে। আমরা একক চিন্তা করে কিন্তু সম্পূর্ণ লক্ষ্যে পৌঁছতে পারি না। চিন্তনের ক্ষেত্রে যদি ল্যাটারাল থিঙ্কিং এসে যোগ হয়, তবে চিন্তন উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ তার ভার্টিক্যাল ম্যানিফেস্টেশন হয় যদি তার মধ্যে হরাইজেন্টাল ম্যানিফেস্টেশনের সুযোগ থাকে। এই হরাইজেন্টাল ম্যানিফেস্টেশনের সুযোগ দেয় কোলাবোরেশন বা সংযোগী চিন্তা। বিভিন্ন ক্লাসরুমের শিক্ষার্থী যখন একটি বিষয় নিয়ে একাধিক চিন্তা প্রকাশ করেন, সে একাধিক চিন্তার যোগফলে যে নতুন চিন্তনের জন্ম হয় তা হলো কোলাবোরেটিভ থিঙ্কিং। এরপরে আমরা শিক্ষার্থীর যে জগৎটি দেখতে পাবো সেটি হচ্ছে তার এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। শিক্ষার্থী প্রতিদিনই তার রিসেপ্টর সিস্টেম নিয়ে বসে আছে এনভায়রনমেন্ট থেকে ডিফারেন্ট স্টিমুলি রিসিভ করার জন্য। বিভিন্ন স্টিমুলি যখনই সে রিসিভ করে তাকে সে রেসপন্সে কনভার্ট করে। এই রেসপন্সগুলো তার মধ্যে যখন ইমপ্রেগনেটেড হয়ে যায় তা এক্সপেরিয়েন্সে কনভার্ট হয়। এই এক্সপেরিয়েন্স প্রমোটস লার্নিং। তাহলে এক্সপেরিয়েন্স কি ধরনের এক্সপেরিয়েন্স, গুড অর ব্যাড? এক্সপেরিয়েন্স কি ধরনের? সেটা কি কোনো টপিককে ইন্টারপ্রেট করতে সাহায্য করবে, কোনো থটকে ক্রিয়েট করতে সাহায্য করবে, কোনো প্রবলেমকে সলিউশনের দিকে এগিয়ে দেবে, বা কোনো কনক্লুশন ড্র করতে সাহায্য করবে? এই ধরনের চিন্তনের যদি প্রকাশ শিক্ষার্থীর মধ্যে হয়, আমরা তাকে বলবো গহীন চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং হয়ে যাওয়ার পর শিক্ষার্থী কি করে? সমগ্র বিষয়টিকে কতগুলি ছোট ছোট অংশে বিভক্ত করার চেষ্টা করে। তার মধ্যে নানান ধরনের প্রশ্নের উদয় হয়। সে নানান ধরনের প্রশ্নকে সামনে রেখে পরীক্ষা পদ্ধতি ডিজাইন করে, সে হাইপোথিসিস তৈরি করার চেষ্টা করে, সে আইডিয়াগুলোকে অর্গানাইজ করে, কিংবা কোনো নির্দিষ্ট কনক্লুশন সে ড্র করতে পারে। কজ এবং এফেক্ট এই দুটি অংশের মধ্যে যদি সে সম্পর্ক স্থাপন করতে পারে, তখন তার মধ্যে কম্পিউটেশনাল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর জন্ম হয়। এখন কজ এবং এফেক্ট এই বাম পার্শ্ব এবং ডান পার্শ্বের মধ্যে সে যদি রিলেট করতে পারে, তবেই সে কিন্তু এফেক্টিভ কনক্লুশনে পৌঁছতে পারে। অর্থাৎ তার কাছে যে সমস্যা এসছিল সেই সমস্যার সে সমাধানের পথ দেখতে পায় বা সমাধানের পথ অন্যকে সে বলে দিতে পারে। অর্থাৎ প্রবলেম সলভিং এবিলিটি তার মধ্যে ডেভেলপ করে। এরপরে যেটি হয়, সে প্রবলেম সলভ করলেই যে সমাধান হয়ে গেল তা নয়। প্রবলেম সলভিং লিডস টু জেনারেশন অফ অ্যানাদার সেট অফ প্রবলেম। সুতরাং অ্যান্সারাইজেশন লিডস টু প্রবলেমেটাইজেশন, প্রবলেমেটাইজেশন লিডস টু অ্যান্সারাইজেশন। সুতরাং এই ধরনের প্রবলেম এবং অ্যান্সারের খেলা যদি ক্রমশ চলতে থাকে, তবে শিশু কিন্তু একটি সময় দিশেহারা হয়ে যেতে পারে। সুতরাং তাকে একটি জাজমেন্টের জায়গায় পৌঁছতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পৌঁছতে হবে। ইনফরমেশন প্রসেসিং করতে করতে তার মধ্যে এক সময় এই ডিসিশন মেকিং স্কিল বা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা জন্ম হয়। সিদ্ধান্ত নেওয়ার পর সে কি করে? পুরনো জিনিসের ওপর সে নতুন জিনিসকে অ্যাডপ্ট করে, অ্যাসিমিলেট করে এবং তার লার্নিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে। লার্নিং স্ট্র্যাটেজি চেঞ্জ হলেই কি হয়? পুরনো জিনিসের গর্ভে নতুন জিনিসের জন্ম হয় এবং তার মধ্যে নতুন দক্ষতার জন্ম হয়, ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন স্কিল। আমরা দেখেছি মঞ্চে আমরা ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে গান শুনি, কোনো যোগার প্রদর্শন দেখি, আমরা কোনো গ্যালারিতে গিয়ে আর্ট এক্সিবিশন দেখি, সবই কিন্তু কোনো শিশুর ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন স্কিলের প্রকাশ। সর্বশেষে একটি শিশু তার বিহেভিয়ারের সম্পূর্ণ আউটকাম দেখাতে পারে যখন সে বিউটি এবং আর্ট এই দুটো এনজয় করতে পারে, রেকগনাইজ করতে পারে, এবং তার মধ্যে কোনো এক্সপ্রেশনের সময় যদি অ্যাস্থেটিক ভ্যালু বা সৌন্দর্য বোধের জন্ম হয়। এই সৌন্দর্য বোধ সম্পন্ন শিশুই
তার প্রকাশ আমরা দেখতে পেলাম। এই প্রকাশগুলোই যখন পরস্পরের সঙ্গে মিশে যাবে তখনই তার পার্সোনালিটির চেঞ্জ হবে এবং তার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হবে এবং সেই স্কিল তাকে 21st সেঞ্চুরিতে সাস্টেনেবল লার্নার হিসেবে বাঁচিয়ে রাখবে। নমস্কার। আমরা শুনলাম 21st সেঞ্চুরি স্কিলস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এই অংশে যেসব লাইফ স্কিলগুলি স্থান পেয়েছে আমাদের সার্বিক প্রগতি নিদর্শন পত্রে, আমরা সেই সাথে শুনলাম আচরণে বিকাশ ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশ কেমনভাবে হয়, চেঞ্জ অফ বিহেভিয়ারাল চেঞ্জ তো এডুকেশন, সেখানে তার যে প্যারামিটারগুলি আছে সেই প্যারামিটারগুলি সম্পর্কে আমাদের বললেন ডক্টর সন্দীপ রায়। অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্টের ইমোশনাল, সোশ্যাল, মরাল, বিহেভিয়ারাল এই ডেভেলপমেন্ট এরিয়াগুলিকে স্পর্শ করে গেল সার্বিক প্রগতি নিদর্শন পত্রের বিভিন্ন ক্ষেত্রগুলি। আমরা এবার আসব বৌদ্ধিক ক্ষেত্র কেমনভাবে আমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে স্থান পেয়েছে। আমরা জানি ইভ্যালুয়েশন ডিউরিং দ্য ফরমেশন অফ নলেজ ইজ ফরমেটিভ ইভ্যালুয়েশন, সেই সাথে আছে সামেটিভ ইভ্যালুয়েশন, যা লার্নিং এর সাস্টেনেবিলিটিকে আমাদের সামনে আনে। আমরা একটু দেখে নেব। আমরা আসব, আমাদের সঙ্গে আছেন সত্যরঞ্জন খাস্তগির শিশু ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা ভট্টাচার্য। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কেমনভাবে ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন স্থান পেয়েছে। ধন্যবাদ স্যার। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী সার্বিক বিকাশের লক্ষ্যে বৌদ্ধিক বিকাশ এবং শারীরিক বিকাশের ধারাকে বোঝার জন্য এবং তাকে নথিভুক্ত করবার জন্য ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন করতে হবে। আগামী 2রা জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষে প্রথমেই স্টুডেন্টস উইক, তাদের হাতে, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। নতুন বই, নতুন ক্লাসরুম, পাশাপাশি সাবজেক্টকে কেন্দ্র করে সাবজেক্ট স্পেসিফিক লার্নিং আউটকামকে নিয়ে ক্লাসরুম ট্রানজাকশন চলবে। ক্লাসরুম ট্রানজাকশন যেরকম চলতে থাকবে, পাশাপাশি কিন্তু চলতে থাকবে ফরমেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন অবশ্যই হবে সাবজেক্ট কেন্দ্রিক, সাবজেক্ট লিঙ্কড লার্নিং আউটকাম কেন্দ্রিক এবং সেই লার্নিং আউটকাম কগনিটিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেনের লার্নিং আউটকাম ওয়াইজ ইভ্যালুয়েশন সিস্টেম কিন্তু চলবে। ফরমেটিভ ইভ্যালুয়েশন অবশ্যই হবে নিরবচ্ছিন্নভাবে। আমরা জানি একটা একাডেমিক সেশনকে 3টে পর্বে ভাগ করা হয়। প্রত্যেক পর্বে রয়েছে ফরমেটিভ ফেজ। সেই ফরমেটিভ ফেজে, প্রত্যেক ফরমেটিভ ফেজে 3টি করে ফরমেটিভ ইভ্যালুয়েশন হবে, অর্থাৎ একটি একাডেমিক ইয়ারে মোট 9 বার ফরমেটিভ ইভ্যালুয়েশন হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, কগনিটিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেনের যে লার্নিং আউটকামগুলো রয়েছে এনলিস্টেড, সেই লার্নিং আউটকামকে যদি শিক্ষক ফরমেটিভ ইভ্যালুয়েশনের জন্য ফরমেটিভ ফেজ ওয়াইজ তিনি একটা ম্যাপিং করে নেন, তাহলে কিন্তু তার কাজ অনেক সহজতর হয়ে যাবে। ফরমেটিভ ইভ্যালুয়েশনকে সংগঠিত করতে হবে 3য় সপ্তাহে। এই যে ক্লাসরুম ট্রানজাকশন চলতে 3য় সপ্তাহে গিয়ে তিনি একবার ইভ্যালুয়েট করে দেখবেন যে সমস্ত লার্নিং আউটকামগুলি নিয়ে তিনি এতদিন ক্লাসরুম ট্রানজাকশন করলেন, সেই লার্নিং আউটকামগুলো আদৌ অ্যাচিভেবল হলো কিনা সেটা দেখার জন্য তিনি ফরমেটিভ ইভ্যালুয়েশনের অ্যারেঞ্জ করবেন। সেখান থেকে তিনি খুঁজে পাবেন কোথায় কোথায় হার্ড স্পট রয়েছে, চ্যালেঞ্জেসগুলো কি, সেই চ্যালেঞ্জেসগুলো মোকাবিলা করবার জন্য 4র্থ সপ্তাহে তিনি রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করবেন। এটা করে নিতে পারলেই পরবর্তী যখন নতুন কন্টেন্ট নিয়ে লার্নিং আউটকাম বেস তার ক্লাসরুম ট্রানজাকশন চলবে, সেটা শিক্ষার্থী এবং টিচার উভয়ের কাছেই কিন্তু অনেক সহজতর হয়ে যাবে। এবারে বলি, এই ফরমেটিভ ইভ্যালুয়েশনে যেহেতু এটা একটা প্রসেস এবং সেই প্রসেসে কিন্তু কি ধরনের অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা যেতে পারে। কি ধরনের অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা হবে? এক্ষেত্রে রিটেন টেস্ট থাকতে পারে ভার্বাল টেস্ট, প্রজেক্ট ওয়ার্ক থাকবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে পারে, মডেল ডেমনস্ট্রেশন থাকবে। বিশেষ করে মে জুন মাসে
যখন সামার ভ্যাকেশন চলবে তখন হোম অ্যাসাইন্ড প্রজেক্ট বেসড ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কিন্তু হতে পারে। এবং এই যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন গুলো হবে তার যে বিষয়গুলো এবারে আমরা আসবো, সেই বিষয়ে কোন কোন বিষয়ের উপরে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হবে। ফর ক্লাস 1 and 2 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, art and work education, health and physical education. For class 3, 4 and 5 first language, second language, math, our environment, art and work education, health and physical education. For class 6 first language, second language, math, science, history, geography. For class 7 and 8 first language, second language, math, হিস্ট্রি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে যুক্ত হবে, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এবারে আমরা জেনে নেব মার্কস ডিভিশনটা কিরকম হবে। ফর ক্লাস 1 to 5 প্রত্যেকটি ফেজে যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন চলবে, অর্থাৎ F1A, F1B, F1C, আবার F2A, F2B, F2C, F3A, F3B, F3C, সব ক্ষেত্রে কিন্তু ফর ক্লাস 1 to 5 প্রত্যেকটি সাবজেক্টের মার্কস থাকবে 20 করে। আর ফর ক্লাস 6 to 8 F1A, F1B, F1C, F2A, F2B, F2C, F3A, F3B, F3C, সেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মার্কস থাকবে 30 করে। এই মার্কসগুলো যেরকম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে নথিভুক্ত করতে হবে, পাশাপাশি কিন্তু অবশ্যই এসএমএস পোর্টালে আপলোড করতে হবে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, এই যে গ্রাফটা, এই গ্রাফের সাহায্যে দেখা যাচ্ছে যে একটি শিশুর কিভাবে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে তার লার্নিং ডেভেলপমেন্টের কিন্তু একটা সুস্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় তার দুর্বলতা ছিল, আবার সেই দুর্বলতা কাটিয়ে সে কিভাবে এগিয়েছে তার একটা সুন্দর ছবি আমরা এই রেখচিত্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এই যে আমরা এরপরে চলে আসবো সামেটিভ ইভ্যালুয়েশনে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হচ্ছে নেচারটা কিরকম, ডায়াগনস্টিক। সেখানে আমরা দেখে নিলাম যে সে লার্নিং আউটকাম গুলোকে আদৌ অ্যাচিভ করতে পারছে কিনা, কোথায় কোথায় সমস্যা রয়েছে। এবারে সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে তার সামেশন অফ ফরমেশন, কি নলেজ ফরমেশন হলো তার সামেশনই হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এবং সেখানে তার লার্নিং কতটা সাস্টেনেবল হলো সেটা দেখে নেওয়ার জন্যই কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশন অবশ্যই হবে সাবজেক্ট ওয়াইজ এবং সাবজেক্ট লিঙ্কড, কগনিটিভ এবং সাইকোমোটর ডোমেনে যে সমস্ত লার্নিং আউটকাম গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে। এখানে একটা বিষয় বলি যে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ব্যতি রেখে সমস্ত বিষয়গুলিতেই কিন্তু আমরা একটু গুরুত্ব আরোপ করব রিটেন টেস্টের উপরে। সামেটিভ ইভ্যালুয়েশন হবে প্রত্যেকটি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের পরে, অর্থাৎ তিনটি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, তারপরে একটি সামেটিভ ইভ্যালুয়েশন, সেটা হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তারপরে আবারও তিনটি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, তারপরে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তারপরে আবারও তিনটি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, তারপরে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আমরা এবার দেখে নেব সামেটিভ ইভ্যালুয়েশনের বিষয়গুলো কি। ঠিক যেরকম ভাবে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের বিষয়গুলো ছিল, সামেটিভ ইভ্যালুয়েশনেও কিন্তু একই রকম বিষয়ের উপরেই তাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা বিষয়টি তাই আর উল্লেখ করলাম না, চলে এসেছি একেবারে মার্কস ডিভিশনে। মার্কস কিরকম থাকবে? ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ফর ক্লাস 1 to 5 প্রত্যেকটা সাবজেক্টের মার্কস থাকবে 20 করে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে প্রত্যেকটি সাবজেক্টের মার্কস থাকবে 30 করে এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে প্রত্যেকটি সাবজেক্টের মার্কস থাকবে 50 করে। এটা কিন্তু ফর ক্লাস 1 to 5 টোটাল মার্কস 100 এবং তার উপরে একটা পার্সেন্টেজ করতে হবে। ফর ক্লাস 6 to 8 সামেটিভ ইভ্যালুয়েশন হবে প্রত্যেকটি সাবজেক্টে, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হবে 30 করে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে 50 করে এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে 70 করে, অর্থাৎ টোটাল 150। যেহেতু সামেটিভ ইভ্যালুয়েশন একটা প্রোডাক্ট, এক্ষেত্রে লক্ষণীয় প্রত্যেকটি সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস কিন্তু যোগ হবে। ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনের ফ্রেমওয়ার্কটি ঠিক কেমন ভাবে আছে আমরা একটু এই অংশে দেখে নিতে পারি। বিভিন্ন
কোয়েশ্চেন যা ডিফারেন্ট টাইপস অফ আইটেমস অফ কোয়েশ্চেন এখানে ব্যবহার করা হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। সার্বিক বিকাশের যে বিভিন্ন ক্ষেত্রগুলি রয়েছে সেই ক্ষেত্রগুলির সঙ্গে সঙ্গতি রেখে যদি এমনভাবে বৌদ্ধিক বিকাশের প্রয়োজনীয় উপাদানগুলিকে সাজানো যায় তাহলে কোয়েশ্চেনের ফ্রেম কেমন হতে পারে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তার একটা চিত্ররূপ আমরা এখানে রেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন, প্যাটার্নস অফ কোয়েশ্চেন, কাইন্ডস অফ কোয়েশ্চেন, নেচার অফ কোয়েশ্চেন কেমন হতে পারে। পরবর্তী যে অংশে আমরা আসবো লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এইখানেই টিচার লিখবেন কোয়ালিটেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ বিদ্যালয় জীবনে শিক্ষার্থীদেরকে যেভাবে শিক্ষকরা চোখে দেখেন তার সবকিছু তার বৌদ্ধিক বিকাশের জন্য ক্লাসরুম অ্যাক্টিভিটিতে টেক্সট কন্টেন্ট বেসড ইভ্যালুয়েশনের মাধ্যমে পরিস্ফুট হয় না, তার বাইরেও আরো অনেক কথা থেকে যায়। ফলে কেবলমাত্র নির্দিষ্ট টেক্সট বেসড পারফরমেন্স ভালো হলেই সেই শিশুটি বুদ্ধিমান এবং খুব ভালো ছাত্র বা ছাত্রী একথা বলা যায় না। সার্বিক বিকাশের দিকে যদি লক্ষ্য রাখতে হয় তাহলে বলতে হবে এই বুদ্ধিমত্তার বহুমাত্রিক ক্ষেত্রের কথা। আমরা জানি 1983-তে ফ্রেমস অফ মাইন্ড গ্রন্থে হাওয়ার্ড গার্ডনার তার বুদ্ধিমত্তার যে বিভিন্ন ক্ষেত্রগুলিকে সামনে এনেছিলেন প্রথমবারের জন্য। তাকে ছুঁয়েই অলরাউন্ড ডেভেলপমেন্টের এই ক্ষেত্রগুলি রয়ে গেছে, যেখানে শিশুদের বিভিন্ন রকমের কাজের নমুনা আমরা স্কুলে দেখতে পাই, যাদেরকে চিহ্নিত করবার জন্য এই হলিস্টিক রিপোর্ট কার্ডের প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে এই কি ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কিছু বাচ্চারা আছে তারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, ক্লাসের প্রশ্নের উত্তর ভালো দিতে পারে, যে কোনো অজানা জিনিসের ওপরে রচনা লিখতে পারে। কিছু ছোট ছোট শিশুরা রয়েছে যারা ম্যাথমেটিক্সের পিছনে যে রিজনগুলো আছে সেগুলো জানে, নতুন অঙ্ক তৈরি করতে পারে, রিদমিক বিভিন্ন ইভেন্টে তাদের পার্টিসিপেশন বেশ ভালো, ডান্স, সং এবং অন্যান্য যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসে তাদের পার্টিসিপেশন আমরা দেখতে পাই। তাহলে এই বিভিন্ন রকমের যে বহুমাত্রিক ক্ষেত্রগুলি এখানে রয়ে গেছে, সেই বহুমাত্রিক ক্ষেত্রগুলিকে যেখানে মাল্টিপল থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের প্যাটার্নে আমরা এখানে প্রকাশ করতে পারি, সেজন্য এই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের এই অংশটিতে আমাদের লক্ষ্যমাত্রা হিসেবে শিক্ষকের নির্দিষ্ট যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে এটা পরিস্ফুট হতে পারে। প্রকৃতিকে ভালোবাসে, প্রাণীদেরকে ভালোবাসে, যত্ন নেয়, অন্য মানুষের সঙ্গে সহজে কথা বলতে পারে, সহমর্মিতা, সহযোগিতা এই ধরনের বোধগুলি তাদের মধ্যে পরিস্ফুট হতে পারে। এই সব ছেলে মেয়েদেরকে কখনো রেকগনিশন দেওয়া হয়নি কোনো কনভেনশনাল রিপোর্ট কার্ডে, কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেহেতু শিশুর এই সার্বিক বিকাশের অন্যতম ক্ষেত্র হিসেবে তার বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তাদের মানসিক এবং সামাজিক বিকাশের কথা বলে, নান্দনিক বিকাশের কথা বলে, নৈতিক বিকাশের কথা বলে, তাই সেই ধরনের বহুমাত্রিক বুদ্ধিমত্তা তাদের মধ্যে যদি খুঁজে পাওয়া যায় আপনাদের চোখে পড়ে এবং যে শিশুরা এই কাজে পারদর্শী তাদের সেই বিশেষ দক্ষতাকে এখানে উল্লেখ করা যাবে তাদের ইন্টেলিজেন্স প্যাটার্ন হিসেবে। আমরা পরের অংশে আসতে পারি। এর বাইরেও অনেকগুলি অংশ আছে যেখানে শিশুদের আকর্ষণ লক্ষ্য করা যায়, এই কাজে তারা এগিয়ে আসে, সারা বছরের বিভিন্ন স্কুল লেভেল অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করে, কখনো লিডার হিসেবে অথবা কখনো লিডারের সঙ্গ দিয়ে গার্ডেনিং, ডান্সিং, মিউজিক, ভোকাল ইনস্ট্রুমেন্টাল, স্কাল্পচার, ফটোগ্রাফি, কুইজ অ্যাক্টিভিটি, রিসাইটেশন, এই বিভিন্ন ধরনের বিষয়গুলিতে যাকে আমরা স্কলাস্টিক্স এরিয়া বলতে পারি। শুধু তাই নয়, টেক্সটেরও বিভিন্ন ছোট ছোট ক্ষেত্র রয়েছে যে অংশে তাদের বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়, যেমন মহাকাশ বিজ্ঞান, যেমন ভূতত্ত্ব, যেমন নৃতাত্ত্বিক বিভিন্ন নমুনা, এই সংক্রান্ত বিষয়ে তাদের এই আকর্ষণ। ফলে তাদের এরিয়া অফ ইন্টারেস্টকে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে স্থান দেওয়ার প্রয়োজন আছে বলে সার্বিক বিকাশের এই ক্ষেত্রটিতে মনে হয়েছে। তাই এই অংশে তা শিক্ষকের কলমের মাধ্যমে শিক্ষার্থীর এই ধরনের বৈশিষ্ট্যকে চিহ্নিত করে লেখার সুযোগ থাকছে। আমরা আসতে পারি তাদের বিভিন্ন ইতিবাচক মনোভাবের কথা, যে ইতিবাচক মনোভাব তাদের প্রতি মুহূর্তে নিজের সঙ্গে লড়াই করে তার নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ এবং মানসিক বিকাশকে সুদৃঢ় করছে। শুধু তাই নয়, সেই সঙ্গে বৌদ্ধিক বিকাশকেও বিকাশমান স্তরের পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন কাজে তাদের রেসপন্সিবিলিটি, সকলের সঙ্গে
অংশগ্রহণ এবং যে কাজই সে অংশগ্রহণ করছে তা যদি বৌদ্ধিক ক্ষেত্র হয় সেখানে সে কতটা পাংচুয়াল, তার রেসপেক্টফুল টু আদার্স, ক্রিটিক্যাল থিঙ্কার, অ্যাটেন্টিভ ডিউরিং লেসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা শিক্ষকতা করছি তারা আমরা চাই যে আরও অনেক বেশি তারা অ্যাটেন্টিভ হয়ে উঠুক, ইন্টারেস্টেড ইন লার্নিং, বিভিন্ন ডোমেইনগুলোতে বিভিন্ন ছোট ছোট টপিকের ওপরে তাদের এই অ্যাক্টিভিটি, তাদের এই বিশেষ উৎসাহ প্রদান যদি করা যায় এবং রিপোর্ট কার্ডে তাকে স্থান দেওয়া যায়, তাহলে কিন্তু এই শিশুদের এই বিকাশমান পর্যায়কে আমরা এখানে লিখতে পারবো। মনে রাখতে হবে যেহেতু অষ্টম 8 বছর ব্যাপী এই কার্যক্রমের প্রতিটি শিক্ষাবর্ষে অন্তত 3 বার এই ধরনের বৈশিষ্ট্য লেখার সুযোগ থাকছে, তাই প্রত্যেকটি পর্বেই এমন বৈশিষ্ট্য যদি চোখে পড়ে তাহলে লেখা যাবে এবং পরবর্তী শিক্ষাবর্ষে এই বৈশিষ্ট্য কতটা সুদৃঢ় হয়েছে না হারিয়ে গেছে, তাকেও কোথাও লার্নিং গ্যাপ তৈরি হয়েছে কিনা সেগুলো বোঝবার সুযোগ থাকছে। ফলে সে কতটা আত্মনিয়ন্ত্রণ করতে শিখেছে একটু একটু করে আপার প্রাইমারি লেভেলে যখন সে আসছে, কতটা সে ক্রিটিক্যাল থিঙ্কার হয়ে উঠছে, তার একে একে তার ইনোভেটিভ ক্রিয়েটিভিটি কী কী এখানে প্রকাশিত হচ্ছে, তার সততা, নিষ্ঠা, তার কাজের প্রতি আগ্রহ বাড়ছে কিনা এগুলো এখানে লক্ষ্য করা যাবে, যা এই ইতিবাচক পদক্ষেপ হিসেবে তার বৌদ্ধিক বিকাশকে সুদৃঢ় করবে মানসিক দৃঢ়তা এবং শারীরিক দৃঢ়তার মধ্যে দিয়ে। আমরা কিছু ছেলেমেয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি যাদেরকে খুব আনকমন কিন্তু গিফটেড চিলড্রেন বলা যায়, যাদের আইকিউ লেভেল অন্তত 137-এর বেশি। যাই হোক, সেই আইকিউ না মেপেও শিক্ষকের দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝা যায় যে এই শিশুটি একটু অন্যরকম, তাদের বিশেষ এমন শিখন মাত্রায় তারা অবস্থান করছে যে সবসময় চ্যালেঞ্জ এরিয়াকে তারা গ্রহণ করতে চায়, আরও নতুন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের সঙ্গে সেই ক্লাসের বৌদ্ধিক বিকাশ মাত্রা থেকে অনেক উচ্চ মান অবস্থান করছে সেই শিশুটি। তো এমন শিশু যদি লক্ষ্য করা যায় তারা কি করে, তারা এরকম ডিফিকাল্ট সিচুয়েশনের সঙ্গে নিজেদেরকে একপার করতে সবসময় প্রস্তুত। গিফটেড চিলড্রেন যাদের এই একাডেমিক চ্যালেঞ্জগুলো তারা অনেক বেশি পায় এবং সেই সঙ্গে আমাদের যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা আছে, যে শিশুরা রয়েছে, সেই শিশুদের মধ্যে অন্তত একটা ম্যানিফেস্টেড অ্যাক্টিভিটি বা এবিলিটি যদি আমাদের চোখে পড়ে, এবিলিটি অফ পারফেকশনের এই অংশে দাঁড়িয়ে যে অংশে তারা ডিফারেন্টলি এবলড, সেই অংশটিকে অবশ্যই এই এক্সেপশনাল এবিলিটি হিসেবে স্থান দিতে হবে এবং তার এই ধরনের শিশুদের প্রতি, ছোটদের প্রতি, বড়দের প্রতি তাদের এই এমপ্যাথিক বা এমপ্যাথেটিক এই ধরনের মনোভাব ফুটে উঠছে কিনা এবং তা বেশ প্রবল মাত্রায় আছে কিনা এমন বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা যায় তাকে এক্সেপশনাল এবিলিটি বলা যাবে। ফলে সেলফ মোটিভেটেড এমন ধরনের স্টুডেন্ট যারা খুব অল্প সময় এবং অনেক বেশি শক্তি, অল্প সময় অল্প শক্তি এবং অল্প সম্পদকে ব্যবহার করে যে কোনো সমস্যা সমাধান করবার পথে অগ্রসর হয়, সেই বৈশিষ্ট্যকে আমরা এক্সেপশনাল এবিলিটি বলতে পারি। ফলে আমাদের এই পর্যায়ক্রমে শিশু যখন ক্লাস 1 থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আসছে, তার শৈশব অবস্থা থেকে প্রাক কৈশোর পার হয়ে কৈশোর পর্যায়ে পৌঁছাচ্ছে, তখন তার মানসিক বিকাশের এই ক্ষেত্রগুলিতে একটু একটু করে যদি বিকাশমান অবস্থা এগুলো লক্ষ্য করা যায়, হয়তো সকল শিশুর ক্ষেত্রে নয় কিন্তু যে শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাদের এই বিশেষ ধরনের সামর্থ্য মাত্রাকে তাদের এই রিপোর্ট কার্ডে স্থান দিতে হবে। পরের অংশটিতে আমরা আসছি। আমরা জানি 8টি অ্যাক্টে উল্লেখ করা রয়েছে সবসময় শিশুকে তার ফ্রি ফ্রম ফিয়ার, ট্রমা অ্যান্ড অ্যাংজাইটি থেকে বেরিয়ে আনতে হবে এবং লেট দেম স্পিক উইদাউট ফ্রি ফ্রম ট্রমা, অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার। তো এই একটি অংশে এমন একটা অবস্থা আমাদের এই বিকাশমান পর্যায়ে শিশুদেরকে স্কুল লেভেল কারিকুলামে লক্ষ্য করা যাবে, যখন দেখা যাবে বেশ কিছু বাচ্চা হঠাৎ কোনো একটা ক্লাসে গিয়ে কোনো একটা বিষয়ের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে। এই আকর্ষণ হারিয়ে ফেলার কারণ যদি অন্য কিছু না হয়ে একাডেমিক এবং স্কুল সংক্রান্ত বিষয় হয়, তাহলে এই লার্নিং গ্যাপ এরিয়াটা কিন্তু শিক্ষকের চোখে পড়া উচিত। যদি আমরা আমাদের চোখে পড়ে এবং তাকে আমরা চিহ্নিত করতে পারি, তাহলে এই লার্নিং গ্যাপকে আমরা ইমিডিয়েট সেটাকে মিটিগেট করতে পারবো এবং মিটিগেট করে তাকে আবার সেই সম অবস্থানে ফিরিয়ে দিতে পারবো যেখানে দাঁড়িয়ে সে নতুন লার্নিং আউটকামকে গ্রহণ করতে পারবে এবং পুরানো তার যে জ্ঞান, সেই জ্ঞানকে নতুনভাবে কাজে লাগিয়ে আবার নতুন জ্ঞান গঠন করতে পারবে। স্কুলে আসার ক্ষেত্রে তাদের এই অ্যাংজাইটি তৈরি হয়ে যায় কখনো কখনো হয়তো ক্লাসরুম সিচুয়েশনের এই ধরনের বিভিন্ন ইন্টারেক্টিভ কন্ডিশনের জন্য, যেমন অন্য বন্ধুদের সঙ্গে কোনো কাজে অংশগ্রহণ করতে সে ভয় পেতে পারে, পরীক্ষা বা ইভ্যালুয়েশন বা টেস্টে অ্যাপিয়ার করার ক্ষেত্রে তার সমস্যা থাকতে পারে, এইগুলোকে কাটিয়ে ওঠাটা ভীষণভাবে প্রয়োজন। ফলে লার্নিং পার্সপেক্টিভ বা কগনিটিভ ডোমেনে যেমন শিশুদের বিভিন্ন রকম শক্তি বা তাদের স্ট্রেংথগুলোকে আমরা খুঁজে বের করবো, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করবো, সেরকমভাবে তাদের বিভিন্নজনক পরিবেশে শিখতে অংশগ্রহণ করবে। আমরা লার্নিং গ্যাপের এই এরিয়াগুলোকে যদি দেখতে পারি তাহলে লার্নিং গ্যাপ এখানে কি কি লক্ষ্য করা যায়, খুব স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক লার্নিং গ্যাপগুলো থাকার জন্য সেই সাবজেক্টে তার অগ্রগতির পথে কিছু বাধা তৈরি হয়। যেমন ধরা যাক পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার নিয়ে
পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার নিয়ে অ্যালজেব্রায় যখন সে অংশগ্রহণ করছে তখন বারবার ভুলে যাচ্ছে তার যে ক্যালকুলেশন প্যাটার্ন। কখনো কখনো সিনট্যাক্স অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভালো মনে থাকছে না বলেই সেন্টেন্স ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে। এইভাবে একটু একটু করে ম্যাপ পয়েন্টিং এর সমস্যা আছে, ড্রয়িং এর সমস্যা আছে, হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে। এই ধরনের কিছু সমস্যাকে আমরা এখানে সামনে চিহ্নিত করে আনতে পেরেছি। এমন সমস্যা আরো অনেক বেশি মাত্রায় আছে। আপনারা যারা শিক্ষক শিক্ষিকা শুনছেন তারা জানেন, আমার স্নেহের ছাত্রছাত্রীরা তারা নিজেরা অনুধাবন করতে পারছে যে কে কার কোন ধরনের কি সমস্যা আছে। কিন্তু আমাদের জানতে হবে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো কি। বিশেষভাবে মনে না রাখতে পারার মূল উপাদান হিসেবে ম্যাপ পয়েন্টিং না করতে পারা, তাকে ফর্মুলাকে মনে না রাখতে পারা, এমনভাবে বেশ কিছু হটস্পট এরিয়া তাকে বারবার ব্যতিব্যস্ত করে বলে ওই বিষয়ে তার লার্নিং কিন্তু সাস্টেনেবল হচ্ছে না। ফলে লার্নিং গ্যাপকে যদি আইডেন্টিফাই করা যায় এবং সেই লার্নিং গ্যাপকে এই রিপোর্ট কার্ড প্রয়োগ করবার সময়ে আইডেন্টিফাই করা এবং পরবর্তীতে তার প্রতি একটু যত্ন নিয়ে তাকে একটু সহযোগিতা করা যায়, তাহলে আমাদের এই সন্তান সম ছেলেমেয়েরা তারা কিন্তু খুব দ্রুত তাদের লার্নিং গ্যাপকে মিটিগেট করে আবার পুনরায় নতুন আনন্দে শিখতে শুরু করবে। আমরা কিছু স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস লক্ষ্য করতে পারি। খুব অল্প কিছু বাচ্চার মধ্যে কখনো কখনো থেকে যায়। যদি এমন কিছু চোখে পড়ে তাহলে স্পেশাল এডুকেটর যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে এই কাজ আমরা করতে পারবো, অথবা নিজেরাই সচেষ্টভাবে এই কাজ আমরা করতে পারি। যেমন লেখার ক্ষেত্রে তাদের কিছু ডিসঅর্ডার লক্ষ্য করা যায়, পড়ার ক্ষেত্রে হতে পারে অথবা ক্যালকুলেশনের ক্ষেত্রে হতে পারে। এই স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিসও যদি চোখে পড়ে, আমরা চাইছি চোখে না পড়ুক, আমরা তবুও আমাদের চোখ খোলা রেখে চিহ্নিত করতে যদি পারি, তাহলে এই শিশুকে এমন সহযোগিতা করব যেন তারা খুব দ্রুত এই ধরনের এটাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সেটাকে ওভারকাম করতে পারে। মোটামুটি শেষ পর্বের এমন একটি অংশে আমরা এসে পৌঁছে গেছি যখন আমরা দেখতে পাচ্ছি যে হলিস্টিক ডেভেলপমেন্টের এমন কতগুলি পর্যায় যেখানে আমরা ফিজিক্যাল মোটর স্কিল, physical motor development, mental and emotional development, social development, cognitive and intellectual development, cultural development, moral and ethical development, language development, logical and mathematical development, even the development of interest, attitude, perseverance and resilience। এই সমস্ত উপাদানগুলি আসলে আমাদের কারিকুলামের মধ্যেই রয়েছে এবং এই কারিকুলামকে যদি যথার্থভাবে আমরা প্রয়োগ করবার জন্য নতুন প্রচেষ্টা আবার নতুন শিক্ষাবর্ষে নিতে পারি, তাহলে সার্থকভাবে আমাদের এই বিদ্যালয়ে আমাদের এই ছেলে মেয়েদের সার্বিক বিকাশ খুব সুন্দরভাবে হতে পারে। সে কারণেই আরো অনেক বেশি এই বহুমাত্রিক ক্ষেত্রগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য স্কোর ভিত্তিক, গ্রেড ভিত্তিক এবং কোয়ালিটেটিভ স্টেটমেন্ট ভিত্তিক এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে, যেখানে শুধু বৌদ্ধিক ক্ষেত্রের ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন নয়, তার সঙ্গে 21st সেঞ্চুরি স্কিলস, টিচারের তার কোয়ালিটেটিভ স্টেটমেন্ট রিগার্ডিং স্টুডেন্ট, গুণগত বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের মধ্যে যে বিশেষ ধরনের গুণ লক্ষ্য করা যায় তাকে চিহ্নিত করে দেওয়া রিপোর্ট কার্ডে। যে ছেলেমেয়েরা স্কুল লেভেল পার্টিসিপেশন, ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেল বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সেটা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি, স্পোর্টস রিলেটেড হতে পারে, আর্ট ইন্টিগ্রেটেড হতে পারে, আর্ট এডুকেশনের হতে পারে, কালচারাল হতে পারে, রিপোর্ট কার্ডে তাদেরকে স্থান দেওয়াটা খুব জরুরি। ফলে এই সমস্ত বিষয়কে সঙ্গে নিয়ে সার্বিক বহুমাত্রিক এই রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। আমাদের এই আলোচনার শুরুতেই আমরা স্বামী বেদনিষ্ঠানন্দের কাছে এসেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন বহুমাত্রিক এই ক্ষেত্রগুলি সার্বিক মূল্যায়ন করবার পূর্বে বিকাশ কেমনভাবে হতে পারে। মাননীয় মহারাজ, পূজ্যনীয় মহারাজকে আমাদের ধন্যবাদ নমস্কার জানাই। সেই সঙ্গে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, ডক্টর আইভি সরকার, প্রধান শিক্ষিকা শ্রীরামপুর গার্লস স্কুল, ডক্টর সন্দীপ রায় হিন্দু স্কুল সহশিক্ষক, শ্রীমতী মনীষা ভট্টাচার্য সত্যরঞ্জন খাস্তগি শিশু ও প্রাথমিক বিদ্যালয় তার প্রধান শিক্ষিকা। সেই সঙ্গে একটা বিষয় মনে রাখি, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আমরা আমাদের রাজ্যে প্রথম তৈরি করেছি, শুধু তাই নয় সারা দেশে প্রথম নমুনা স্বরূপ তা প্রকাশিত হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে প্রযুক্ত হতে চলেছে। তাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা তাদের বহুবিধ বহুমাত্রিক এই ক্ষেত্রগুলিতে তাদের বিকাশ করে চলেছে, আমাদের স্কুল লেভেলে তাদের সার্বিক প্রগতি নিদর্শন পত্রে তার স্থান পাক, তাদের অগ্রগতি আরও বিকাশমান অবস্থায় পৌঁছাক এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন একে সার্থক করে তুলবেন, তাদের সকলকে নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি অর্ণব সরকার, ডেপুটি স্টেট প্রজেক্ট ডাইরেক্টর, সমগ্র শিক্ষা মিশন, আপনাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলাম।
নমস্কার সকল।